ম্যাম সাউন্ড অফ করা আছে মনে হয়, আমরা শুনতে পাচ্ছি না কিছু। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমি মোটামুটি 5-6 মিনিট বাদেই শুরু করলাম, মানে অন্তত 3 মিনিটের মধ্যে ঢুকতে চেষ্টা করবে আর কি, নাহলে বারবার একটা ডিস্টারবেন্স হয় তো। আচ্ছা, আমরা একেবারে একটা নতুন টপিক শুরু করছি, যেটা হচ্ছে থার্মাল ফিজিক্স। থার্মাল শব্দটা থেকেই বুঝতে পারছো যেটা হিট রিলেটেড। অ্যাকচুয়ালি তাপ গতিবিদ্যা তোমরা পড়েছো, সেটাই হচ্ছে থার্মোডিনামিক্স। থার্মো শব্দটা এসছে থার্মাল থেকে, মানে তাপীয় আর কি। আর ডিনামিক্স মানে একটা বহমান কিছু, এখানে আমরা হিটটাকে বহমান হিসাবে আমরা ধরবো। সুতরাং আমরা শুরু করব বেসিক কিছু মানে প্রপার্টি দিয়ে বা ধর্ম দিয়ে, যেগুলো আমাদের এই থার্মাল ফিজিক্স পড়তে সাহায্য। এখন যে ধরনের প্রপার্টি গুলো আমরা পড়বো, সেই প্রপার্টি গুলো অ্যাকচুয়ালি কিসের জন্য পড়বো না, থার্মাল মোশনটা বোঝার জন্য পড়বো। থার্মাল মোশন বলতে অ্যাকচুয়ালি হিট ফ্লো। সেই হিট ফ্লো হতে পারে যে কোনো একটা সাবস্টেন্সের থেকে আরেকটা সাবস্টেন্সে হতে পারে। আবার হিট ফ্লোর মধ্যে এরকম ভাবেও ভাবতে পারি যে একটা বডি ইজ এট হায়ার টেম্পারেচার আর একটা বডি ইজ এট লোয়ার টেম্পারেচার। সেখান থেকে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচারে হিট ফ্লো করছে, এবং আলটিমেটলি তোমরা জানো যে পাশাপাশি এরকম যদি দুটো বডি থাকে যেখানে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচারে হিট ফ্লো করছে, তার মানে থার্মাল মোশন হচ্ছে। তার মানে সেখানে অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে দেখা যাবে যে দুটো বডি কিন্তু একই টেম্পারেচারে এসে গেল। তার মানে এটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তার মানে হিট ফ্লোর কারণে এমন একটা অবস্থায় পৌঁছলো যেখানে আমার এই থার্মাল মোশনের জন্য একটা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বা একটা সাম্যাবস্থায় পৌঁছলো, যেখানে দুটো বডি which are in contact with each other, তারা একই টেম্পারেচারে রয়েছে। তাহলে আমরা বিভিন্নভাবে এই থার্মাল মোশনটাকে স্টাডি করব। এবার থার্মাল মোশন স্টাডি করার জন্য আমাদের কতগুলো জিনিস, একটু বেসিক জিনিস জানতে হবে। প্রথম দিকে যেগুলো পড়াচ্ছি আমি সবগুলোই কিন্তু একটু ডেফিনেশন টাইপের, মানে কতগুলো সংজ্ঞা, যেই সংজ্ঞাগুলো আমার কিন্তু লাগবে পরবর্তী সময়। প্রথম জিনিসটাই হচ্ছে থার্মোডিনামিক সিস্টেম। থার্মোডিনামিক সিস্টেম বলতে আমরা কি বোঝাই না, একটা ম্যাক্রোস্কোপিক পোর্শন। তার মানে কি, আমরা জাস্ট ধরে নিই আমাদের আশেপাশে কোনো একটা বাউন্ডেড সিস্টেম, আমি একটা বাউন্ডারি দিয়ে একটা সিস্টেমকে, মানে সেটার নাম আমি সিস্টেম দিলাম, একটা বাউন্ডারি দিয়ে দিলাম, একটা চৌকো বাউন্ডারি, তার ভেতরের যে অংশটা সেটাকে বলছি আমি সিস্টেম। এই সিস্টেমে মনে করো এই সিস্টেমটা আমার ইউনিভার্সের মধ্যে একটা ছোট্ট অংশ। এই ছোট্ট অংশটাই কিন্তু ম্যাক্রোস্কোপিক এই কারণে বলছি, তার কারণ এটাকে আমি ডিফাইন করতে পারি টু সাম ডাইমেনশন, যে এইরকম একটা সিস্টেম আমি ধরে নিয়েছি। এবার এই থার্মোডিনামিক সিস্টেম, যেহেতু থার্মোডিনামিক কথাটা ইউজ করছি, তাহলে এই সিস্টেমের মধ্যে আমরা থার্মাল প্রপার্টি স্টাডি করব। এই সিস্টেম দু রকম হতে পারে, একটা হতে পারে হোমোজিনিয়াস, আরেকটা হতে পারে হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে হচ্ছে, মনে করো কোনো একটা এনক্লোজারের মধ্যে বা কোনো একটা এরকম জায়গা বা সিস্টেমের মধ্যে যদি গ্যাস ফিল্ড আপ থাকে, সেই গ্যাসটা, সেখানে একটা পিস্টন লাগানো থাকতে পারে। তো সেই পিস্টনটা যদি আমি ফ্রিকশনলেস পিস্টন হয়, তার মানে ভেতরে যে গ্যাসটা রয়েছে সিস্টেমের মধ্যে, তার যে নেচারটা দ্যাট ইজ হোমোজেনিয়াস, একই ধরনের তার নেচার। আর হেটেরোজেনিয়াস মানে কি, এখানে এক্সাম্পল আমরা দিয়েছি ফেনল ওয়াটার মিক্সচার। তার মানে এখানে একই ধরনের জিনিস কিন্তু নয়,
হেটেরোজিনিয়াস। হেটেরো মানে আলাদা রকম। সুতরাং সিস্টেম ক্যান বি অফ টু টাইপস। একটা হচ্ছে হোমোজিনিয়াস, মানে একই ধরনের সিস্টেমের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা একই ধরনের তাদের প্রপার্টি। আর হেটেরোজিনিয়াস মানে সেখানে একটা কিছু মিক্সচার থাকতে পারে। এইবার যখনই আমি বলছি একটা সিস্টেম, আচ্ছা আমার এখানে যেহেতু আমি একটা জিনিস কিছু দেখে পড়াচ্ছি, মানে তোমাদের সুবিধার জন্য, অ্যাকচুয়ালি এইটা কিন্তু মেইনলি থার্মাল ফিজিক্সের একটা এবি গুপ্ত এইচপি রায়ের বই আছে, সেই বইতে এই সমস্ত কিছু আছে। তোমরা চাইলে সেই বইটাই ফলো করতে পারো। আমি মেইনলি ওখান থেকেই ফলো করে মোটামুটি যা যা দরকার সেইটুকু আমি, মানে মেইন পয়েন্ট গুলো লিখে লিখে আমি তোমাদেরকে পড়াচ্ছি। সুতরাং এই নোটের বাইরেও কারো যদি বইটা না থাকে তাহলে আমি পাঠিয়ে দিতে পারি, আর যদি বইটা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেখান থেকেও করতে। তাহলে আমরা এতক্ষণ অব্দি পড়লাম যে সিস্টেম। তাহলে সিস্টেমটা বলছে ইউনিভার্সের একটা অংশ। তাহলে সিস্টেমের বাইরে যে অংশ সেটাকে আমি সারাউন্ডিং বলবো। তার মানে আমি যে বাড়িটা থাকি এই বাড়িটা যদি সিস্টেম হয়, আমার আশেপাশের যে অবস্থাটা বা আশেপাশের যে পরিবেশটা, দ্যাট ইজ সারাউন্ডিংস। তাহলে সিস্টেম যেমন আছে তার আশপাশটা নিয়ে সেখানে একটা সারাউন্ডিং আছে। তাহলে এই সিস্টেমের বাইরে যা কিছু আছে, এই যে এখানে লেখা রয়েছে এভরিথিং আউটসাইড ইট, এই সিস্টেমের বাইরে যা কিছু আছে সেটাই কিন্তু সারাউন্ডিংস। এবং এইটা কিন্তু এই সারাউন্ডিং এ একটা ইনফ্লুয়েন্স সিস্টেমের উপর থাকতে পারে অবশ্যই। তার কারণ হলো সারাউন্ডিং এ কি ঘটনা ঘটছে। ধরা যাক সারাউন্ডিং এ যদি আমার হিটটা খুব বেশি থাকে এবং আমি যে সিস্টেমটা আমি ধরে নিয়েছি সেই সিস্টেমের ওয়ালগুলো যদি এরকম থাকে যে সেই ওয়ালটা বা বাউন্ডারি ওয়াল যদি আমি বলি সিস্টেমের, সেই হিট অ্যাবজর্ব করতে পারে, তাহলে কি হচ্ছে সারাউন্ডিংস থেকে সিস্টেমের মধ্যে হিট চলে আসছে। সুতরাং একটা ইনফ্লুয়েন্স বা প্রভাব কিন্তু রয়েছে সিস্টেমের উপরে অফ দ্য সারাউন্ডিংস। তাহলে সিস্টেম আছে, সিস্টেমের বাইরের যে অংশটা দ্যাট ইজ সারাউন্ডিংস। তাহলে এখানে একটা তার মানে সেপারেশন আছে, এটাকে আমি একটা বাউন্ডারি বলছি। এই বাউন্ডারিটা সেপারেট করছে সিস্টেমকে ফ্রম দ্য সারাউন্ডিংস। এখন এই ধরনের সিস্টেমকে আমরা এই যে আলাদা করছি সিস্টেম এবং সারাউন্ডিংকে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করছি। বাউন্ডারি মানে তো জিনিসটা ঠিক পাঁচিল নয়, কিন্তু একটা ওয়াল যে সিস্টেম থেকে সারাউন্ডিংকে আলাদা করছে। এই বাউন্ডারি কিন্তু নানা রকম হতে পারে। প্রথমত বলি যে কিছু বাউন্ডারি হতে পারে যেখানে আমার ম্যাটার বা এক্সচেঞ্জ, ম্যাটার বা এনার্জি কোনোটাই কিন্তু আমার সারাউন্ডিং আর সিস্টেমের মধ্যে আসা যাওয়া করতে পারে না। কি বললাম, যে এমন কিছু বাউন্ডারি হতে পারে যে বাউন্ডারিতে কিন্তু ম্যাটার বা এনার্জি সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে আসা যাওয়া করতে পারে না। সেই ধরনের যদি বাউন্ডারি হয় তাহলে আমরা বলবো আইসোলেটেড বাউন্ডারি। আইসোলেটেড মানে কি, কেন আইসোলেশন মানে একা, তার মানে কি তার বাইরের কোনো প্রভাব কিন্তু তার উপর পড়ছে না, সে একা। একা এখানে এইভাবে যে তার বাইরের কোনো এফেক্ট তার উপর পড়ছে না, সে এককভাবে যেরকম ছিল সে সেরকমই আছে, বাইরের কোনো ইনফ্লুয়েন্স নেই। সেই জন্য সেটাকে আমরা বলছি আইসোলেটেড বাউন্ডারি। তাহলে আইসোলেটেড বাউন্ডারিতে কি হবে না, আমার এমন একটা যদি সিস্টেম থাকে which is enclosed by an isolated boundary, সেখানে ম্যাটার আর এনার্জি কিছুই চেঞ্জ হবে না বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। নেক্সট হচ্ছে এই ধরনেরই একটা আইসোলেটেড সিস্টেম। তাহলে এই সিস্টেমটাকে আমি আইসোলেটেড সিস্টেম বলবো, যেখানে বাউন্ডারিটা আমার আইসোলেটেড বাউন্ডারি। এই আইসোলেটেড সিস্টেমের মধ্যে আবার এরকম হতে পারে যে এক্সচেঞ্জ অফ ম্যাটার আর এনার্জি অ্যালাউ করছে। মানে একটা বাউন্ডারি এরকম
যেখানে এক্সচেঞ্জ অফ ম্যাটার অ্যান্ড এনার্জি চলতে পারে বা অ্যালাউ করতে পারে, সেইখানে আমরা বলবো সেটা ওপেন সিস্টেম। কেন ওপেন সিস্টেম বলছি? তার কারণ সেখানে আমার ম্যাটার আর এনার্জির এক্সচেঞ্জ বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিং সেটা ঘটতে পারে। তার মানে আমি আর আইসোলেটেড রইলাম না, আমি এখন একটা ওপেন সিস্টেম হয়ে গেল। আইসোলেটেড সিস্টেম হলে এই চেঞ্জটা অ্যালাউড হতো না, ম্যাটার বা এনার্জি চেঞ্জ অ্যালাউড হতো না। কিন্তু ওপেন সিস্টেমে কিন্তু আমার দেয়ার উইল বি এক্সচেঞ্জ অফ ম্যাটার অ্যান্ড এনার্জি। দেয়ার উইল বি মানে কি, করতে পারে। আর যদি এরকম হয় যে এক্সচেঞ্জ অফ এনার্জি বাট নো এক্সচেঞ্জ অফ ম্যাটার, তাহলে যদি এরকম সিস্টেম হয় এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে। এখানে এনার্জি বলতে কিন্তু মেনলি আমরা হিট এনার্জির কথাই বলবো, কিন্তু ম্যাটারের এক্সচেঞ্জ হচ্ছে না, সেই ক্ষেত্রে সেই সিস্টেমকে আমরা বলবো ক্লোজড সিস্টেম। তাহলে এক্সচেঞ্জ অফ এনার্জি এটা হচ্ছে, এটা থার্মালি হচ্ছে, তার মানে বাই এক্সচেঞ্জ অফ হিট, অর কিভাবে হচ্ছে, বাই ডুইং ওয়ার্ক অন দ্য সিস্টেম, একটা কার্য তার উপর করা হচ্ছে, সেইভাবে কিন্তু একটা এক্সচেঞ্জ অফ এনার্জি হচ্ছে। আর ম্যাটার কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা তিনটে জিনিস করলাম। একটা হলো আইসোলেটেড সিস্টেম, যেখানে কোনো রকম ম্যাটার বা এনার্জির চেঞ্জ হয় না বা অ্যালাউড নয়। ওপেন সিস্টেমে আমার দুটোই অ্যালাউড, ম্যাটার এনার্জি দুটোরই চেঞ্জ হতে পারে। আর ক্লোজ সিস্টেমে যেটা হচ্ছে যে এনার্জি চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ না বলে এক্সচেঞ্জ বলা উচিত, তার কারণ এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে সারাউন্ডিং। দুজনের মধ্যে যখন এক্সচেঞ্জ, আমি তোমাকে কিছু দিলাম, তুমি আমাকে কিছু দিলে, দ্যাট ইজ এক্সচেঞ্জ। সুতরাং যেখানে এক্সচেঞ্জ অফ এনার্জি হচ্ছে কিন্তু এক্সচেঞ্জ অফ ম্যাটার হচ্ছে না, সেটাকে ক্লোজ সিস্টেম বলে। আর আবারও বলেছি, এখানে এক্সচেঞ্জ অফ এনার্জি বলতে কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে হিট এনার্জি বা থার্মাল এনার্জি, সেটা করা যেতে পারে বাই ডুইং ওয়ার্ক অন দ্য সিস্টেম। এবার বাউন্ডারি, আরো কিছু আমাদের বাউন্ডারি সম্পর্কে জানতে হবে। কিছু কিছু বাউন্ডারি আছে যেখানে থার্মাল ইন্টারঅ্যাকশন উইথ সারাউন্ডিংস হয় না। মানে থার্মাল ইন্টারঅ্যাকশন বলতে আমার কোনো চেঞ্জ অফ টেম্পারেচার, মানে টেম্পারেচারের শব্দটা আমি এক্ষুনি উচ্চারণ করলাম, কিন্তু আপাতত আমার টেম্পারেচারের বদলে আমাদের যেটা বলতে পারি আমরা হিট এনার্জি বলি, টেম্পারেচার আসবে পরে। হিট এনার্জি ট্রান্সফার যদি না হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক মানে যে কোনো চেঞ্জ অফ টেম্পারেচার হবে না, তার মানে dq is equal to 0, তার মানে q is constant। তাহলে বাউন্ডারি দ্যাট প্রিভেন্টস থার্মাল ইন্টারাকশন যদি না হয় সেটাকে অ্যাডিয়াবেটিক বলা। আর আমি কখন বলবো আইসোলেটেড সিস্টেম? থার্মালি আইসোলেটেড সিস্টেম হচ্ছে যদি হিট এনার্জি, মানে এখানে হিট এনার্জিটা অ্যাকচুয়ালি থার্মালি আইসোলেটেড এই কারণে বলা হচ্ছে যে এখানে কোনো এক্সচেঞ্জ অফ হিট হচ্ছে না, তাই জন্য থার্মালি আইসোলেটেড। থার্মাল চেঞ্জ যদি হয় তার মানে এক্সচেঞ্জ অফ হিট এনার্জি হচ্ছে, কিন্তু যদি কিউটা যদি হিটের ব্যাপারটা যদি আমি কিউ দিয়ে বোঝাই, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে চেঞ্জ অফ হিট এনার্জি যদি 0 হয়, তাহলে কিউটা কনস্ট্যান্ট। তাহলে কিউ কনস্ট্যান্ট মানে এটা একটা থার্মালি আইসোলেটেড সিস্টেম। কিন্তু যদি হিট এক্সচেঞ্জ অকার করে বা হিট এক্সচেঞ্জের ঘটনাটা যদি ঘটে, তাহলে তো আর থার্মালি আইসোলেটেড আমি বলতে পারি না। তখন আমরা সেই বাউন্ডারিটাকে বলবো ডায়াথার্মিক। এই শব্দগুলো খুব খেয়াল করবে, তার কারণ পরবর্তী সময়ে যেই মুহূর্তে আমরা বলবো অ্যাডিয়াবেটিক, তখন বুঝতে পারবে কিউ ইজ ইকুয়াল টু 0, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে ডিকিউ ইজ ইকুয়াল টু 0। বললে
সেটা নয়, সেখানে হিট এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে আমরা পরবর্তী সময় যেই সব কি বলবো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাব, তখন এই টার্মগুলো কিন্তু আমার কাজে লাগবে। যেমন অ্যাডিয়াবেটিক যদি হয় তখন ডিকিউ ইকুয়াল টু 0 আমি বলবো, কিন্তু ডায়াথার্মিক হলে আমি ডিকিউ ইকুয়াল টু 0 বলবো না। ডিকিউ বুঝতে পারছো তো, চেঞ্জ অফ কিউ যেটা। এবার স্টেট অফ আ সিস্টেম বলতে আমরা কি বুঝি? ধরা যাক আমি এই যে একটা থার্মোডাইনামিক সিস্টেম, সেইটাকে যে বোঝার চেষ্টা করছি, তার জন্যে আমার কিছু প্যারামিটার্স দরকার আছে, যেগুলোকে আমরা বলতে পারি যে ভ্যারিয়েবলস, যেগুলো ভ্যারি করে, এবং ভ্যারি করে তার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর উপর নির্ভর করে আমি সিস্টেমটাকে বুঝতে পারি। তো এই সিস্টেম সাধারণত বোঝার জন্য, যে কোনো একটা সিস্টেম বোঝার জন্য যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলসগুলো আমার কাজে লাগে বা মানে সবসময় দেখবে কাজে লাগে, দ্যাট ইজ প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, পিভিটি। এই তিনটে হচ্ছে আমার মেইন প্যারামিটার, যার সাহায্যে আমার সমস্ত থার্মাল মোশনগুলো আমি কিন্তু এক্সপ্রেস করতে পারি, এবং দ্য স্টেট অফ দ্য সিস্টেম, সিস্টেমটা কী অবস্থায় আছে এই পিভিটি দিয়ে আমি ডিফাইন করতে পারি। তাহলে এই পিভিটিকে আমি বললাম these are thermodynamic variables. এবার একটা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল, এক্সটেন্সিভ ভেরিয়েবল। ইন্টেন্সিভ ভেরিয়েবল হচ্ছে এমন ভেরিয়েবল যেগুলো মাস ডিপেন্ডেন্স নেই। মাস ডিপেন্ডেন্স নেই মানে নাম্বার অফ পার্টিকেলসের উপরেও তারা ডিপেন্ড করে না। সুতরাং এই ধরনের ভেরিয়েবলগুলো, এরকম যদি কোনো ভেরিয়েবল থাকে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অ্যান্ড নাম্বার অফ পার্টিকেলস, এখন এটা রিলেটেড, মাস আর নাম্বার অফ পার্টিকেলস এর রিলেটেড, সুতরাং যদি সেই রকম হয় তাহলে আমরা সেগুলোকে ইন্টেন্সিভ ভেরিয়েবল বলবো। তো তার কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে সারফেস টেনশন, পোটেনশিয়াল ডিফারেন্স, এনার্জি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এইচ ইত্যাদি। তো এটাই শুধু মনে রাখবে যে মাস ডিপেন্ডেন্সি না থাকলে ভেরিয়েবলগুলোকে ইন্টেন্সিভ ভেরিয়েবল বলা হয়। আর ঠিক তার উল্টো এক্সটেন্সিভ ভেরিয়েবলগুলো যখন প্রপোর্শনাল টু দ্য মাস হয়, প্রপোর্শনাল টু দ্য মাস অর নাম্বার অফ পার্টিকেলস, তার মানে এই ভেরিয়েবলগুলো কিন্তু মাস ডিপেন্ডেন্স আছে, ইন্টেন্সিভের মতো নয়, মাস ডিপেন্ডেন্স আছে। সেগুলো কি? ভলিউম ভি, এরিয়া এ, লেন্থ এল, চার্জ জেড, ডাইপোল মোমেন্ট এম ইত্যাদি, এগুলোকে বলা হয় এক্সটেন্সিভ ভেরিয়েবল। এগুলো জাস্ট জানার জন্য জানা, মানে মেইনলি মাথায় শুধু রাখবে যে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হলে ইন্টেন্সিভ ভেরিয়েবল, আর যদি মাস ডিপেন্ডেন্ট হয় তাহলে এক্সটেন্সিভ ভেরিয়েবল। এখানে ওই যে বইটা আছে সেখানে একটা এইভাবে এক্সাম্পল একটা দিয়ে দিয়েছে। মনে করো একটা সিস্টেম, সেখানে ওয়াই হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্যারামিটার, তার মানে আমাদের মেইন সিস্টেমটা সেইটা ওয়াই দিয়ে বোঝানো হচ্ছে। সেইটা একটা হোমোজিনিয়াস সিস্টেম। মনে করো সেটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, মানে টু সাবসিস্টেমস, y1 অ্যান্ড y2। এবার যদি আমার ওয়াইটা এক্সটেন্সিভ ভেরিয়েবল হয়, এক্সটেন্সিভ ভেরিয়েবল মানে প্রপোর্শনাল টু দ্য মাস, তার মানে মাস ডিপেন্ডেন্স আছে। এই যে y1 y2 আমি ভাগ করেছি, y1 এর একটা মাস আছে, y2 এর একটা মাস আছে, সুতরাং y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 যোগ। কিন্তু y যদি ইন্টেন্সিভ হয়, তার মানে মাস ডিপেন্ডেন্স না থাকে, তাহলে তো y1 এর মাসের আর y2 মাসের মধ্যে কোনো তফাৎ নেই, সুতরাং y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। এই গেল আমার ভেরিয়েবলের, দুরকম ভেরিয়েবলের কথা। নেক্সট আসছি আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম তোমরা বোঝো, এটাকে আমরা বলছি সাম্যাবস্থা। মনে করো
যে আমরা তো এই দুটো জিনিস করলাম, একটা সিস্টেম একটা সারাউন্ডিংস। এই সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে যদি কোনো আনব্যালেন্সড ফোর্স না থাকে, কি বলছি, সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে যদি কোনো আনব্যালেন্সড ফোর্স না থাকে, যদি আনব্যালেন্সড ফোর্স না থাকতো, যদি আনব্যালেন্সড ফোর্স থাকতো, তাহলে কি হতো, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতো না। যেদিকে আমার ফোর্স বেশি, সেই দিক থেকে যেদিকে ফোর্স কম একটা কিছু কাজ করা হতো। তো যদি আনব্যালেন্সড ফোর্স না থাকে, অ্যাবসেন্স অফ আনব্যালেন্সড ফোর্স যদি হয় বিটুইন দ্য সিস্টেম এন্ড সারাউন্ডিংস, তখন সেটাকে একটা সাম্যাবস্থায় রয়েছে আমরা বলতে পারি। এবং আমরা এই যে ইকুইলিব্রিয়ামটা, এইটাকে আমরা বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। নেক্সট হচ্ছে, ধরা যাক একটা স্ট্রাকচার, একটা সিস্টেমের মধ্যে যে ইন্টারনাল স্ট্রাকচারটা রয়েছে, সেখানে কোনো স্পন্টেনিয়াস চেঞ্জ অফ ইন্টারনাল স্ট্রাকচার নেই। এই বলতে আমি কি বলছি বুঝি, স্বতঃস্ফূর্তভাবে কোনো চেঞ্জ অফ ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে না। তার মানে কি, ভেতরে মনে করো একটা গ্যাস আছে, মনে করো সিস্টেমের মধ্যে, সেখানে কোনো ডিফিউশন হচ্ছে না। ডিফিউশন হলে কি হতো, ধরো গ্যাস মলিকিউলসগুলো একদিক থেকে আরেক দিকে ডিফিউজ করে যাচ্ছে, বা মনে করো কেমিক্যাল রিয়াকশন একটা কিছু হচ্ছে। কেমিক্যাল রিয়াকশন হলেও ইন্টারনাল স্ট্রাকচারের তার সেখানে কোনো একটা তফাৎ আসবে, এবং সেটা স্বতঃস্ফূর্তভাবেই হবে। এই ধরনের চেঞ্জ যদি না থাকে, ডিফিউশন বা কেমিক্যাল রিয়াকশন যেগুলো ইন্টারনাল স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারে, এরকম যদি কিছু না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কারণ কেমিক্যালি কোনো সমস্যা হচ্ছে না, কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, কোনো ডিফিউশন হচ্ছে না, তাহলে সেইটাকে বলবো আমরা, এই ধরনের সিস্টেমকে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এবার মনে করো একটা সিস্টেম যার বোথ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, সেইটা is said to be in thermal equilibrium, মানে মেকানিক্যাল আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো রয়েছে, সেইটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে বলবো। এই দুটো থাকার সত্ত্বেও 3 নম্বর হিসেবে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম রয়েছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রয়েছে, তারপরেও এটাকে বলবো আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম রয়েছে। যদি এইরকম হয়, there is no spontaneous change in thermodynamic coordinates of the system when it is separated from the surroundings by a diathermic wall. ডায়াথার্মিক ওয়াল বলতে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে। তাহলে এখানে হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে সেই রকম একটা ওয়াল দেওয়ার সত্ত্বেও আমার সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং এর মধ্যে কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হয়নি। তার মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে 3টে জিনিস খুব পরিষ্কার। একটা হচ্ছে, যদি কোনো আনব্যালেন্সড ফোর্স না থাকে ইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিং, সেটাকে আমরা বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। যদি সিস্টেমের মধ্যে কোনো ইন্টারনাল স্ট্রাকচারের চেঞ্জ না হয়, মানে কোনো ডিফিউশনের ঘটনা না ঘটে, কোনো কেমিক্যাল রিয়াকশন যদি না হয়, সেইটাকে বলবো আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আর এমন যদি কোনো সিস্টেম থাকে যেখানে বোথ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আছে এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, সেই সিস্টেমকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আনতে পারি, বা থার্মাল ইকুইলিব্রিয়াম দিয়ে বলতে পারি যখন তাদের মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না। কিন্তু এইখানে বলেই শেষ করলে হবে না, তার কারণ আমাদের কিন্তু বলতে হবে যে এইখানে যে সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে যে ওয়ালটা আছে, সেই ওয়ালটা কিন্তু ডায়াথার্মিক ওয়াল, মানে দেয়ার ক্যান বি এক্সচেঞ্জ অফ হিট এনার্জি। কিন্তু যদি ডায়াথার্মিক ওয়াল থাকা সত্ত্বেও কোনো চেঞ্জ অফ টেম্পারেচার না হয়, তার মানে কি, দুদিকেই একই টেম্পারেচার আছে, সিস্টেম এবং সারাউন্ডিং এ একই টেম্পারেচার আছে, সুতরাং সেইটাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম।
তার মানে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসগুলো বা যে ভ্যারিয়েবলগুলো দিয়ে আমি সিস্টেম এবং সারাউন্ডিংকে বুঝবো, এই প্যারামিটারগুলো সব এক আছে, কোনো চেঞ্জ হয়নি। সুতরাং আমরা বলছি the temperature is same throughout the system and is identical with that of the surroundings. যেহেতু থার্মাল ইকুইলিব্রিয়াম রয়েছে, সুতরাং সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জ হয়নি। তার মানে টেম্পারেচার ইজ সেম থ্রু আউট, সিস্টেমেও যা, সারাউন্ডিংসেও তা, এবং আইডেন্টিক্যাল উইথ দ্য সারাউন্ডিংস। তার মানে তাহলে এটা হয়ে গেল থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তাহলে 3 রকম ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা কথা বলব। নেক্সট আসছি থার্মোডাইনামিক প্রসেসগুলো। এই থার্মোডাইনামিক প্রসেসগুলো সবচেয়ে সহজভাবে এটা আমরা বলতে পারি যে একটা থার্মোডাইনামিক প্রসেস চলছে মানে একটা চেঞ্জ অফ হিট ইত্যাদি হতে পারে। তাহলে চেঞ্জ অফ হিট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ চেঞ্জ অফ প্রেশার or চেঞ্জ অফ ভলিউম। সুতরাং সবচেয়ে সহজভাবে যদি আমরা এটা বুঝতে চাই, তখন আমরা একটা পিভি ডায়াগ্রামের সাহায্য নিতে পারি। হোয়াট ইজ দিস পিভি ডায়াগ্রাম? পি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে মানে প্রেশার, আর পি হচ্ছে এক্স অ্যাক্সিসে মানে ভলিউম। উপরের যে পয়েন্টটা সেটা একটা পয়েন্ট, সেটা একটা প্রাথমিক অবস্থা তুমি বলতে পারো। সেখানে আমার প্রেশার পি হয় আর ভলিউম ভি হয়, আর সেখান থেকে চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় এসে পৌঁছেছে। সেই জায়গাটা যদি আমি 2 দিয়ে ডিফাইন করি, যে 2 নম্বর একটা পজিশন, সেই পজিশনে প্রেশার হচ্ছে ভি, ভলিউম হচ্ছে ভি2। এখন তার মানে there is change of pressure and volume from P1 to P2 and from V1 to V2. এবার এই চেঞ্জটা ক্যান বি রিভার্সেবল অর ইরিভার্সেবল। রিভার্সেবল আর ইরিভার্সেবলের মধ্যে তফাৎ কি? রিভার্সেবল মানে এই যে এক নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আসছে, আমি কিন্তু আবার 2 থেকে একে ফিরতে পারি। রিভার্সেবল ওই যে পথে এসছে সেই পথেই আমি চেঞ্জটা করে আমি আবার ইনিশিয়াল পয়েন্টে 1 নম্বর পজিশনে ফিরতে পারি। কিন্তু যদি না ফিরতে পারি, তাহলে সেই চেঞ্জটা হচ্ছে ইরিভার্সেবল। তার মানে যে জায়গা থেকে আমি শুরু করে ইনিশিয়াল স্টেট থেকে যে ফাইনাল স্টেটে পৌঁছেছিলাম, সেটা আর রিপ্রডিউসেবল নয়, সেটাকে আর রিপ্রডিউস করতে পারছি না। যদি সেই রকম হয় তাহলে আমরা বলবো ইরিভার্সেবল। আর যদি প্রডিউস করা সম্ভব হয় সেই চেঞ্জটা, দ্যাট ইজ রিভার্সেবল। নেক্সট আসছি আমরা কোয়াসিস্ট্যাটিক প্রসেস। কোয়াসিস্ট্যাটিক প্রসেসটা কি? এই যে শব্দটা কোয়াসিস্ট্যাটিক মানে হলো যেন অ্যাজ ইফ অলমোস্ট স্ট্যাটিক, মানে স্ট্যাটিকের খুব কাছাকাছি। আমরা দুটো শব্দই পরিচিত, একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা মানে একদম থেমে থাকা, আর আমরা জানি ডায়নামিক, সেটা চলমান অবস্থা। কিন্তু একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেস বলে একটা জিনিস আছে, যেটা আমি স্ট্যাটিক বলতে পারি না, কিন্তু এটা ডাইনামিকও নয়। দ্যাট ইজ ভেরি নিয়ার টু স্ট্যাটিক, কোয়াসিস্ট্যাটিক, অলমোস্ট স্ট্যাটিক বলা যায়। এবং এই ধরনের প্রসেসগুলো, এখন এই প্রসেস বলতে কি বোঝাচ্ছে? প্রসেস বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যে চেঞ্জ অফ থার্মোডাইনামিক ভেরিয়েবলস মানে টিবিটি ইত্যাদি হবে, সেই প্রসেসটা যে চলছে, সেই প্রসেসটা যদি খুব আস্তে আস্তে মানে টাইমটা এমন হয় যে এক্সট্রিমলি স্লোলি আমার কাজটা হচ্ছে থ্রু আউট দ্য স্টেজ। 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যেতে যেভাবে আমি যাচ্ছি, সেখানে টাইমের ব্যাপারটা মানে এত ছোট, এক্সট্রিমলি স্লোলি সেটা মানে চেঞ্জটা হচ্ছে, আমি এইটাকে অলমোস্ট দেখতেই পাচ্ছি না চেঞ্জটা।
অলমোস্ট যেন স্ট্যাটিকই হয়ে রয়েছে। আমি তেমন জায়গা থেকে আমি যদি খুব সামান্য একটু সরি, তোমার চোখে তুমি বুঝতেই পারবে না, তোমার মনে হবে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আছি। তাহলে তুমি বলতে পারো যে আমি স্ট্যাটিক অবস্থায় রয়েছি, আমি মুভিং। এইভাবে এই ভ্যারিয়েবল গুলো যদি এইরকম এক্সট্রিমলি স্লোলি মুভ করতে থাকে, তাহলে এই যে স্টেট গুলো আলাদা আলাদা হচ্ছে, মানে মুভ করছে মানে কি, তাদের তো একটা মুভমেন্ট যত স্লোই হোক না কেন, এই বিভিন্ন পয়েন্টে তাদের বিভিন্ন স্টেট বা এই ভেরিয়েবল প্যারামিটার গুলো দিয়ে তাদেরকে ডিফাইন করা যাচ্ছে। কিন্তু যখন এই ইনফাইনাইটেসিমালি স্লোলি মুভ করছে, এই প্রসেসটা চলছে, যেন আমি চোখে দেখতে পাচ্ছি ইট ইজ অলমোস্ট ইকুইলিব্রিয়ামেই আছে, এইটাকে বলা হয় কোয়াসি-স্ট্যাটিক। ইংরেজিটা দেখো, if a process is carried out extremely slowly such that every state through which it passes departs only infinitesimally from equilibrium, the process is said to be quasi-static. তার মানে আমি যদি 1 থেকে 2 এর পার্টটা অসংখ্য ছোট 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 ভাগে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা ভাগে যে চেঞ্জটা রয়েছে, দ্যাট ইজ ভেরি স্মল ডিপার্চার ফ্রম ইকুইলিব্রিয়াম, অলমোস্ট যেন ইকুইলিব্রিয়ামেই রয়েছে। এবং এটা যত আস্তে আস্তে হবে, ততই ইনফাইনাইটেসিমালি স্মল চেঞ্জ হবে, এবং এই চেঞ্জটা যেন অ্যাজ ইফ এতটাই কম যেন এটা অলমোস্ট আমি ইকুইলিব্রিয়াম ধরতে পারি। এই ধরনের চেঞ্জকে বলা হয় কোয়াসি-স্ট্যাটিক, অ্যাজ ইফ অলমোস্ট স্ট্যাটিক। আর নন কোয়াসি-স্ট্যাটিক হতে পারে প্রসেস, সেইখানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, সেখানে এরকম এক্সট্রিমলি স্লোলিও হবে না, এবং ইকুইলিব্রিয়ামটাও কিন্তু এভাবে মেনটেন হবে না। এবার একটা সাইক্লিক প্রসেসের ছবি আছে পিভি ডায়াগ্রাম থেকে। সেখানে সাইক্লিক প্রসেসটা দেখো, একটা পজিশন 1, সেখানে ওই আগের মধ্যে আমরা ধরতে পারি V1 পার্ট হয়েছিল, প্রেশার আর ভলিউম ছিল, এবং 2 নম্বর পজিশনে প্রেশার আর ভলিউম হচ্ছে P2 V2। এবার 1 থেকে 2 যাচ্ছি এবং 2 থেকে আবার 1-এ ফিরছি, এটা যেন একটা সাইক্লিক পাথ, এই ধরনের সাইক্লিক পাথ হতে পারে। এবং যদি 1 থেকে 2-এ যাওয়ার পথটা, 2 থেকে 1-এ যাওয়ার পথটা যদি সিমিলার হয়, তার মানে এই প্রসেস দুটো 1 থেকে 2-এ যাওয়ার বা 2 থেকে 1-এ আসা, এই প্রসেস দুটো সিমিলার, এবং এই টোটালটা একটা সাইক্লিক প্রসেস। নেক্সট কতগুলো ডেফিনেশনের মধ্যে আসছে, যেগুলো হচ্ছে, যদি প্রেশার কনস্ট্যান্ট হয় কোনো একটা সিস্টেমে, যদি প্রেশার কনস্ট্যান্ট হয়, আমরা সেটাকে বলি আইসোবারিক। দেখো আইসোবার, তার মানে ওই যে পিভি ডায়াগ্রাম ডান দিকে যেটা রয়েছে, সেখানে দেখো এই লাইনটা স্ট্যাটিক একটা লাইন, তার মানে এখানে ভলিউম চেঞ্জ করছে কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট থাকছে। এই ধরনের চেঞ্জ যদি হয়, যেখানে ভলিউম চেঞ্জ করে কিন্তু প্রেশার কনস্ট্যান্ট থাকে, সেইগুলোকে বলা হবে আইসোবারিক চেঞ্জ। নেক্সট, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, মানে এই যে পিভি ডায়াগ্রাম, এখানে কি হচ্ছে, এখানে প্রেশারটা চেঞ্জ করে যাচ্ছে, এই পজিশন থেকে এই পজিশনে প্রেশারটা চেঞ্জ করে যাচ্ছে, কিন্তু ভলিউমটা কিন্তু এখানে। এই ধরনের সিস্টেম, এখানে ভলিউমটা কনস্ট্যান্ট, প্রেশারটা ভ্যারি করতে পারে, এটাকে বলা হয় আইসোকোরিক সিস্টেম। আর টেম্পারেচার যেখানে কনস্ট্যান্ট থাকে, এটা তো সেটা এই ডায়াগ্রামে বোঝানো যাবে না, তার কারণ যেহেতু এটা পিভি ডায়াগ্রাম। টেম্পারেচার যেখানে কনস্ট্যান্ট থাকে, সেইটাকে বলে আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল মানে নো থার্মাল ইন্টারাকশন। নো থার্মাল ইন্টারাকশন মানে নো হিট চেঞ্জ। নো হিট চেঞ্জ মানে dq is equal to 0, তার মানে q is equal to constant, মানে আইসোথার্মাল চেঞ্জ মানে আমরা সিস্টেমটাকে বলে দিচ্ছি দিস ইজ অ্যান অ্যাডায়াবেটিক সিস্টেম।
তাহলে এটা বোঝাতে গিয়ে একটু অন্যরকম শোনালো। আবার বলছি যে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট তার মানে টি কনস্ট্যান্ট, তার মানে ডিটি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ডিটি জিরো মানে থার্মাল ইন্টারাকশন হচ্ছে না। আচ্ছা, থার্মাল ইন্টারাকশন মানে চেঞ্জ অফ টেম্পারেচার অ্যাকচুয়ালি হচ্ছে না, ডিটি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি যে এটা একটা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে তাহলে ডিটি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এই তিনটে জিনিস মাথায় রাখবো। এটা হচ্ছে আইসোবারিক, এটা হচ্ছে টি কনস্ট্যান্ট, আইসোপোরিক তার মানে ডি কনস্ট্যান্ট, আর আইসোথার্মাল মানে টি কনস্ট্যান্ট। আর আগেই আমরা পড়েছি যে যদি থার্মাল ইন্টারাকশন না হয় তাহলে দ্যাট ইজ অ্যান অ্যাডিয়াবেটিক সিস্টেম। তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে সংজ্ঞা। এবার মনে করো একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেট, তাহলে একটা ইনিশিয়াল স্টেট আছে, যেটাকে আমি স্টেট 1 বলছি, আর একটা ফাইনাল স্টেট আছে যেটাকে আমরা স্টেট 2 বলছি। আমরা কোয়াসিস্ট্যাটিক প্রসেসের ক্ষেত্রে যেভাবে আমরা ধরেছিলাম সেভাবেই যদি আমরা ধরি যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেট থেকে ফাইনাল ইকুইলিব্রিয়াম স্টেটে যাচ্ছে, কিন্তু এত আস্তে আস্তে যাচ্ছে যাতে এই কোঅর্ডিনেটগুলো খুব অল্প অল্প করে ভ্যারি করছে, মানে চেঞ্জটা খুব কম। যে কোঅর্ডিনেটগুলো আমার ভ্যারি করছে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার পথে, ইনিশিয়ালটাও ইকুইলিব্রিয়ামে ছিল, ফাইনালটাও ইকুইলিব্রিয়াম, কিন্তু এই পথটায় যেতে যেতে যদি এই কোঅর্ডিনেটগুলো, যেই কোঅর্ডিনেটগুলো ডিফাইন করছে আমার থার্মোডাইনামিক সিস্টেমটা, সেইগুলো যদি খুব আস্তে আস্তে চেঞ্জ করে, এই চেঞ্জটা তার মানে খুব ছোট, সুতরাং এইটাকে আমরা বলবো ইনফাইনাইটেসিমাল চেঞ্জ, খুব ছোট চেঞ্জ। এই ছোট ছোট চেঞ্জের মাধ্যমেই ও ফাইনালি গিয়ে যখন পৌঁছবে তখন দ্যাট ইজ ফাইনাল ইকুইলিব্রিয়াম। ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম থেকে ফাইনাল ইকুইলিব্রিয়াম যেতে গেলে এই সমস্ত কোঅর্ডিনেটগুলো, কোঅর্ডিনেট বলতে এখানে প্রেশার হতে পারে, ভলিউম হতে পারে, যা কিছু হতে পারে যেটা দিয়ে আমি সিস্টেমটাকে ডিফাইন করছি আর কি, এই কোঅর্ডিনেটগুলো খুব ধীরে ধীরে চেঞ্জ, এবং এই চেঞ্জটাকে আমরা বলছি ইনফাইনাইটেসিমাল চেঞ্জ। নেক্সট হচ্ছে আমার এই যে ইকুয়েশন অফ স্টেট, আমরা যেমন মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট পড়েছি, এখানে থার্মাল মোশন হিট এক্সচেঞ্জের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট আছে, এবং সেখান থেকে আমরা অনেক কিছু মানে ডিফাইন করতে পারি। প্রথমেই সবচেয়ে গোড়ার কথাটায় যাওয়া যাক, প্রেশার। প্রেশার ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তাহলে আমি যদি এটাকে পার্শিয়ালি ভেঙে দেখি, ডিপি ইজ ইকুয়াল টু del del V of T at constant T আর del del T of T at constant T, মানে change of pressure with respect to volume at constant temperature আর change of pressure with respect to temperature at constant volume. এটা হচ্ছে চেঞ্জ অফ প্রেশার উইথ রেসপেক্ট টু ভলিউম, কনস্ট্যান্ট টেম্পারেচার, আর এটা হচ্ছে চেঞ্জ অফ প্রেশার উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এই দুটো কথাই আমরা মাথায় রাখলাম, এবং আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল যে আমার কনসেপ্ট সেটা আমি কাজে রাখলাম। এইবার মনে করো এটা যদি আইসোবারিক, আমরা জানি আইসোবারিক প্রসেসে ডিপি ইজ ইকুয়াল টু জিরো, চেঞ্জ অফ প্রেশার কিছু হবে না। তাহলে এই ডিপি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এই বাঁ দিকটা জিরো হয়ে গেল, পড়ে রইল কি এই জিনিসটা ইজ ইকুয়াল টু মাইনাস এই জিনিসটা। এবার ডিভিটাকে যদি আমি তলায় নিয়ে আসি তাহলে কি হচ্ছে,
আমার ডিপি ডিভি অ্যাট কনস্ট্যান্ট পি, এই দিকটা, আর ডিভিকে আমি এইখানে নিয়ে এসেছি, এটা মাইনাস হবে, যেহেতু এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস অফ ডিপি ডিটি ভি ইন্টু ডিটির তলায় এই ডিভিটা চলে আসবে, ডিভি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। অবশ্যই অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, নাহলে তো ডিপি ইজ ইকুয়াল টু 0 হতো না। এখান থেকে আমার ডিপি ডিভি অ্যাট কনস্ট্যান্ট ভি, মানে এই টার্মটা, এইটাকে আমরা লিখতে পারি মাইনাস ডিপি ডিভি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিভি ডিটি, তুলতে যাবে যখন এটা এদিকে আসবে, ডিভি ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। এইসব করার অর্থটা কি না, কতগুলো আমার মানে কতগুলো কি বলবো প্যারামিটার আছে যেগুলো দিয়ে আমাদের এই হিট ফ্লো সিস্টেমকে ডিফাইন করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ভলিউম এক্সপ্যান্সিবিলিটি, যেটা বিটা দিয়ে বলা হয়। বিটা ইজ ইকুয়াল টু, এটা বাই ডেফিনেশন অবশ্যই, বিটা ইজ ইকুয়াল টু 1/3 ডেল ভি ডেল পি। আরেকটা আছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, যেটাকে কেটি বলা হয়। কেটি আবার ইজ ইকুয়াল টু 1/ইটি, ইটিকে বলা হচ্ছে থার্মাল আইসোথার্মাল ইলাস্টিসিটি। এখন এই যে ইটিকে আবার ডিফাইন করা হয় এইভাবে, এইগুলো কাজে লাগিয়ে ইটিকে ডিফাইন করা হয় এইভাবে যে মাইনাস পি ডেল পি, এই বিটা এবং ইটি বা কেটি, এই 3 আর 4 নম্বর এই যে ইকুয়েশনটা, এগুলো কি কাজে লাগছে? অ্যাকচুয়ালি এই যে ডিটি ডিটি ভি, এই 2 নম্বর ইকুয়েশনের যে বাঁ দিকটা ডিটি ডিটি ভি, তার বদলে তাহলে আমি ডিটি ডিটি ভি জায়গায় কি এটা আছে, তাহলে এই দেখো ডিভি ডিটি পি, তার জায়গায় আমি লিখতে পারি বিটা ভি, তার মানে এই জায়গায় আমি লিখতে পারি বিটা ভি, আর এইটার জায়গায় আমি লিখতে পারি ডিটি ডিভি পি, এর জায়গায় আমি লিখতে পারি ইটি বাই ভি। সুতরাং সেইগুলি যদি আমি লিখি, তার মানে আমার দুই নম্বর ইকুয়েশনে 3 আর 4-এর এই যে ডেফিনেশন অফ ভলিউম এক্সপ্যান্সিবিলিটি অ্যান্ড আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, সেই দুটো যদি বসাই, এই ভি ক্যান্সেল করে যায়, করে দিয়ে পড়ে থাকে আমার বিটা ইটি। এবার আমরা আগে বলেছিলাম ইটি ইজ ইকুয়াল টু 1/20, তাহলে বাই কেটি লেখা যেতে পারে। এবার এই যে 5 নম্বর ইকুয়েশন এবং 1 নম্বর ইকুয়েশনটা দেখে নাও, এই যে 1 নম্বর ইকুয়েশনে যেটা পার্শিয়ালি দেখানো হয়েছিল, সেখানে ওই ইটি আর বিটাকে আমি যদি কাজে লাগাই, তাহলে আমি ডিটিকে এইভাবে লিখতে পারি। এবার আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে যেহেতু ডিভি ইজ ইকুয়াল টু 0 এবং ভলিউম কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা থাকবে না, ডিটি হয়ে যাবে বিটা ইটি ডিটি। এবার তাহলে এই যে ইকুয়েশনটা, এটা কি বোঝাচ্ছে না, মনে করো আমার প্রেশারটা যদি কোনো একটা পজিশনে P1 থাকে, সেখানে যদি আমার টেম্পারেচার P1 থাকে, আর সেখান থেকে আমি ফাইনাল যে পজিশনে যাচ্ছি একটা প্রসেসের মাধ্যমে, সেখানে আমার প্রেশারটা হচ্ছে P2 এবং টেম্পারেচার P2, তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারি। বাঁ দিকে আমার ডিটি আছে, তাহলে ডিটিকে আমি ইন্টিগ্রেট করছি ফ্রম P1 টু P2, আর ডিটিকে ইন্টিগ্রেট করছি ফ্রম P1 টু P2, তাহলে P2 মাইনাস P1 ইজ ইকুয়াল টু বিটা ডিটি P2 মাইনাস P1। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা কাজে লাগে। এখানে বুঝতেই পারছি এই ইকুয়েশনটার মধ্যে কিন্তু পি আর টি এই দুটোই ভ্যারিয়েবল, যেহেতু ডিভি ইজ ইকুয়াল টু 0, আইসোকোরিক প্রসেস বলেই কিন্তু এই ইকুয়েশনটা এরকমভাবে এলো। যদি আইসোকোরিক না হতো,
তাহলে তো এই টার্মটা থেকে যেত, এই টার্মটা থেকে যেত, তাহলে কিন্তু এইভাবে আমি লিখতে পারতাম। আইসোকরিক প্রসেসের ক্ষেত্রে আমরা E2 মাইনাস P ইজ ইকুয়াল টু বিটা E2 E2 মাইনাস P। ওয়ার্কটা সম্পর্কে একটু বলে তারপরে আজকে শেষ করে দেবো। ওয়ার্ক ডানটা কি দিয়েছে? একটা থার্মোডাইনামিক সিস্টেম যার উপর কাজ করা যায়, মানে what can be done on the system or by the system। দুটো ক্ষেত্রে ওয়ার্ক তুমি by the system হোক বা on the system হোক, there will be a change of state। এই চেঞ্জ অফ স্টেট বলতে কি, ইনিশিয়াল কনফিগারেশন বা ইনিশিয়াল একটা অবস্থা, সেখান থেকে একটা ফাইনাল অবস্থা, ইনিশিয়াল কনফিগারেশন ফাইনাল। তাহলে তার মানে এই দুটো স্টেটের মধ্যে কিন্তু ইকুইলিব্রিয়ামে যেহেতু নেই, এখানে একটা আনব্যালেন্স ফোর্স নিশ্চয়ই কাজ করছে। যদি আনব্যালেন্স ফোর্স না কাজ করতো তাহলে কিন্তু এই প্রসেসের মধ্যে এই যে চেঞ্জ অফ কনফিগারেশন হলো সেইটা হতো না। আনব্যালেন্স ফোর্স কাজ করছে বলেই আমার একটা চেঞ্জ অফ স্টেট হচ্ছে। তাহলে এই আনব্যালেন্স ফোর্স is exerted by the system on the surroundings। কিভাবে না, সেই ইনফাইনাইটেসিমালি স্মল রেটে, তার মানে খুব আস্তে আস্তে আনব্যালেন্স ফোর্স যেটা সিস্টেম বাই দ্য সিস্টেম অন দ্য সারাউন্ডিং কাজ করছে, কিন্তু হচ্ছে খুব অল্প অল্প করে, খুব সামান্য, মানে অল্প অল্প করে বা খুব ধীরে। এই প্রসেসটা কিন্তু এতই ধীরে হচ্ছে অ্যাজ ইফ যেন মনে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম স্টেটটাই আমার কন্টিনিউ করে যাচ্ছে। তার মানে এইটাও কিন্তু একটা ওই যে প্রসেসটাকে প্রসেস আমরা বললাম, সেটাও কিন্তু একটা এখানেও এক্সাম্পল অফ প্রসেসটাকে প্রসেস। তার মানে এই সবসময় মনে রাখবে যখনই ইনিশিয়াল টু ফাইনাল স্টেট যাচ্ছে, এই চেঞ্জ অফ স্টেট হচ্ছে, যাতে থার্মোডাইনামিক ভেরিয়েবলসগুলো সমস্ত ডিরেক্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইখানে যখনই চেঞ্জটা হবে খুব ধীর গতিতে, সেই ক্ষেত্রে প্রসেসটাকে আমরা সবসময় বলবো কোয়াসিস্ট্যাটিক প্রসেস। এবং এখানে এই যে সাকসেশন অফ ইকুইলিব্রিয়াম স্টেট এই শব্দটা আছে, তার মানে এই প্রত্যেকটা পয়েন্টে ডিপার্চার ফ্রম ইকুইলিব্রিয়াম থেকে সে কতটুকু সরে আছে, সেই ডিপার্চার ফ্রম ইকুইলিব্রিয়াম ইজ ভেরি স্মল। তার মানে অ্যাজ ইফ পুরো স্টেটটার মধ্যে খুব ধীর গতিতে চেঞ্জটা হয়েছে এবং সব ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেট টু ফাইনাল যেটা গেছে সেটা একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেসের মধ্যে দিয়ে গেছে। সুতরাং আমরা বলবো যে এই যে প্যারামিটার PVT যেগুলো চেঞ্জ করিয়ে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারি, সেইগুলো যদি ইনফাইনাইটেসিমালি স্লোলি করা যায় তাহলে অলমোস্ট আমার ইকুইলিব্রিয়াম স্টেটটাই মেনটেন। সুতরাং এটাও কিন্তু ওয়ার্ক ডান দিয়ে যেটা বোঝানো হলো সেইটাও কিন্তু সেই প্রসেসটাকে সিস্টেমের মতোই। আচ্ছা, আজকে যেটুকু পড়া হলো একেবারে বেসিক থার্মাল ফিজিক্সের পোর্শন। তো কারণ কিছু বক্তব্য আছে বা কিছু জিজ্ঞেস করার আছে বা যা কিছু বলতে পারো? বলছি ম্যাম, ওই যখন সাইক্লিক প্রসেসটা বলছিলেন তখন বললেন যে সিমিলার ওয়েতে মানে প্রথম অবস্থাতে ফিরে আসবে। ওটা যদি ম্যাম ওই যে টিভি ডায়াগ্রামটা এঁকেছিলেন ওর সেকেন্ড পথটা যদি আঁকা বাঁকা হয়ে যেত তাহলে কি ওটা সাইক্লিক না হতো? যেভাবে গেছে ঠিক সেভাবেই যদি ফেরে, রিট্রেস ইটস পাথ, ট্রেসিং আ পাথ 1 to 2 গেল, আর যদি রিট্রেস করে সেই পাথটা একটা সিমিলার পাথে যায় তবেই সাইক্লিক।
মানে একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় গেলাম, পথটা মানে যে পথে যেভাবে গেলাম, আবার সেই ২ নম্বর পজিশন থেকে একইভাবে আমি ১ নম্বর পজিশনে ফিরে আসলাম। যদি আঁকাবাঁকা হয় সেটা কিন্তু সমস্যা। বলো আর কিছু বলার যদি থাকে? না ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর বইয়ের ব্যাপারে তোমাদেরকে তো বললাম যে যদি মনে করো তাহলে আমি পাঠিয়ে দিতে পারি। আর যদি বই থাকে তাহলে বই দিয়েও দেখতে পারো। মোটামুটি একই জিনিস আছে, আরো ডিটেইলে আছে। আমি তো যেহেতু যেইটুকু তোমাদের বোঝানোর জন্যে যেইটুকু আমার দরকার বাকিটুকু তো আমি লিখেই দিয়েছি। এটা আমায় সেভাবেই বলবে। আর ওই তোমাদের যে গ্রুপটা করেছিলে, অভিস্নাতও বোধহয় গ্রুপটা করেছিল আর কি, ইউবি একটা গ্রুপ করেছিল। যদি পাঠাতে হয় তাহলে কি ওটাতে পাঠাবো? হ্যাঁ ম্যাম, ওটাই তাহলে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটাতেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসটা খুব সম্ভব বুধবারই বোধহয়। ঠিক আছে, দেখা হবে।